অর্থ পাচারের ক্ষেত্রে, সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্যটি হচ্ছে এরকম, যেসব দেশ এবং প্রতিষ্ঠানে পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের শরিক না হন এবং এ সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক, শ্রমিক, সাধারণ করদাতাকে ফিরিয়ে দিন। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং তা প্রয়োগে নিশ্চিতের প্রস্তাব করছি। আমার প্রশ্ন হচ্ছে যে এর আগেও আমরা বিশ্বব্যাংকের ইয়ার সঙ্গেও দেখা করেছেন প্রধান উপদেষ্টা, সেখানেও তিনি পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারটিতে কথা বলেছেন। তো আসলে আপনি তো আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করেন এবং এটি আপনি খুবই ভালো জানেন যে এই আসলে পাচার হওয়া অর্থ আসলে কতটুকু বা কত দ্রুত ফিরে আনা আসলে সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে উনি এক্সকিউজ মি বোধহয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের আগে বাংলাদেশের তরফ থেকে ইতিপূর্বে কেউ বোধহয় এই ইস্যুটা এত জোরালোভাবে উপস্থাপন করেননি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবং এই যে আমাদের মতো দেশগুলো, আমরা যতই আপনার এলডিসি গ্রাজুয়েশনের কথা বলি, আসলে তো আমরা একটা অনুন্নত দেশ, এতে তো কোনো সন্দেহ নেই। জি। তো এই সমস্ত দেশগুলো থেকে যে অর্থ পাচার হয়, যে পলিটিক্যাল কারাপশন বা পার্টিকুলার যে সমস্ত দেশগুলোতে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকে, যে সমস্ত দেশে নির্বাচিত কর্তৃপক্ষ থাকে না, অর্থাৎ জনগণের ভোটে প্রতিনিধিত্ব যারা করে না, তাদেরকে একটা জায়গায় ভর করতে, সেটা হচ্ছে টাকা। টাকা দিয়ে তারা সব কিছু, তারা এসপি কিনতে চান, ডিসি কিনতে চান, বিচার বিভাগ কিনতে চান, সব কিছু তারা টাকা দিয়ে কিনতে চান এবং এর মধ্যে দিয়ে তারা একটা তথাকথিত নির্বাচনী বৈতরণী পার হন। কিন্তু সবসময় মনে তাদের একটা আশঙ্কা থাকে যে চূড়ান্তভাবে এক্সিটটা কিভাবে হবে। আমি প্রফেসর সাহেবের সাথে আলোচনা শুরু আগে আমরা একটু এক্সিট নিয়ে কথা বলছিলাম, অবশ্য সেটা প্রসঙ্গ ভিন্ন। তো এই স্বৈরাচারী শাসকদের কিন্তু একটা মাথায় একটা এক্সিট প্ল্যান থাকে যে যদি এই দেশে থাকতে না পারে তাহলে বাকি জীবনটা কিভাবে কাটবে তার এবং তার পরের জেনারেশনের। আমরা কি ইরানের শায়ের ঘটনা জানি না? একদম। তারা কি তেহরানে ফিরে আসতে পেরেছে? আসতে পারেনি। এরকম পৃথিবীর অনেক স্বৈরশাসক তার দেশে ফিরে আসতে পারেনি। ফলে ওরা যেটা করে কি, এই ধরনের গণবিরোধী সরকার, গণবিরোধী রাজনীতিক যারা থাকেন, তারা অবৈধভাবে টাকা উপার্জন করেন এবং সেটা নিঃসন্দেহে সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষকে শোষণ করা টাকা, দেশের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে সেই টাকাগুলো, অর্থাৎ দেশের টাকা তারা বিদেশে নিজেদের মনে করে বিদেশে পাচার করে দেন তারা, পরবর্তী সময়টা যাতে তারা ভালো থাকতে পারেন। সুতরাং এই ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে আহ্বানটা খুব, মানে আমার মনে উন্নত বিশ্বকে তাদের অন্তরে কতটা নাড়া দেবে আমি জানি না, কিন্তু তারা লজ্জিত হতে পারেনি অন্ততপক্ষে এই কথায় যে আপনারা এই কাজগুলোকে প্রশ্রয় দেবেন না, তাই না? জি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আহ্বান, অত্যন্ত মানে সময়োপযোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলতে চাই। আর সহ আলোচক যেটা বলেছেন যে এখানে 3টি রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন সেখানে ছিল, যারা সরকারে যাবেন বা বিরোধী দল হলেও তো সরকারের, তারও তো সরকারের পার্টি একটা ডেমোক্রেটিক সিস্টেমে। তো সুতরাং ভবিষ্যতে যারা সরকারে যাবেন অথবা মানে অপোজিশনে যারা গভর্নমেন্টের পার্ট হবেন, তারাও তো বিষয়টা শুনলেন, বিষয়টা তারাও তো মাথায় মানে রাখার কথা এবং মাথায় রাখবেন বলে আমি মনে করি এবং বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবেন। এটা তো শুধু প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা না, এই এজেন্ডা তো আমাদের সবার হওয়া উচিত, সব সরকারই হওয়া উচিত এটাকে পারসিউ করে, এটাকে ক্যারি করা, তাই না? স্পিডটাকে ক্যারি করা এবং এটাকে চাপ সৃষ্টি করা। একটা সময় ব্যাপারটা এরকম ছিল যে উন্নত দেশগুলো থেকে আমাদের গরিব দেশগুলোতে তারা টাকা দেয়, সাহায্য করে ইত্যাদি ইত্যাদি, মানে ইন দ্য নেম অফ এইড। কিন্তু এটা তো সত্য কথা যে গরিব দেশগুলোতে, অগণতান্ত্রিক মানে শাসন ব্যবস্থায় শাসিত দেশগুলো থেকে যে টাকাগুলো ফ্লাইট হয়ে চলে যায়, পাচার হয়ে যে টাকাগুলো চলে যায়, সেই টাকার তো একটা বড় ডিভিডেন্ড, একটা লাভ তো ওই উন্নত দেশগুলো এনজয় করেন। তো তা না হলে যদি ওটা যদি একেবারেই বিষয়টা লাভের না হতো, তাহলে তারাও তো তাদের রেসপেক্টিভ দেশে নৈতিকতার প্রশ্ন বলেন, আইনের প্রশ্ন বলেন, তাই না? তাহলে এই টাকাগুলো প্রশ্রয় দেন কী করে? আমার যদ্দূর জানা আছে, আমি লাস্ট টাইম যখন যুক্তরাষ্ট্রে যখন আমি ইমিগ্রেশন ইয়ে করলাম, তখন একটা ফর্মের মধ্যে উল্লেখ ছিল যে আমি কি $10,000 বেশি ক্যারি করছি কিনা।
তাহলে যে পাচারের অঙ্কটা তো মোর দেন 10,000 নাকি? তাহলে এই প্রশ্নগুলো আসছে না কেন, অথবা টাকাগুলো তারা সেখানে কিভাবে ব্যবহার করতে পারছে, কিভাবে নিয়ে গেল, অথবা কিভাবে ব্যবসা বাণিজ্য করছে, কিভাবে সহায় সম্পদ কিনলো? এই যে শেখ হাসিনার আমলের আপনার বোধের একটা ভূমিমন্ত্রী ছিল, 350 মতো তার ফ্ল্যাট মানে পারচেস করেছে, মানে লন্ডনে, দুবাইতে, সিঙ্গাপুরে। এই খবর তো বাংলাদেশের কোনো পত্র পত্রিকা ছাপা হয়নি, এটা তো খোদ বিলেতের ফিনান্সিয়াল টাইমসের পত্রিকাটা ছাপা হয়েছে। তো এটা তো বিলেতের সরকারের জন্য মানে লজ্জার ঘটনা যে সেখানে এথিক্সকে বাইপাস করে দিয়ে, মোরালিটিকে বাইপাস করে দিয়ে, যেখানে তারা বলে যে আইনের শাসন এর কথা বলে, জবাবদিহিতার কথা বলে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলে, ট্রান্সপারেন্সির কথা বলে, এইসব দেশগুলোতে যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি যে রিয়েল সেন্সে যে ওয়ার্ক করে না, সেটাও তো এই ঘটনাগুলোতে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এই প্রসঙ্গের বাইরে কি আমি আরো কিছু আলোচনা করতে পারি? আপনি করতে পারবেন, আপনাকে প্রশ্নও ছিল কয়েকটা। আচ্ছা, আমি একটু ওটা পরে করেন। আমার ভাষণ নিয়ে একটু প্রথমে বলুন, ভাষণের উল্লেখযোগ্য যদি কোনো বিষয় থাকে। যেমন এটা উনি খুব রাইটলি, যেহেতু উনি এই বিষয়গুলো উত্থাপন করেছেন, আমার মনে একই বিষয়গুলো দ্বিরুক্তি না করে অন্য প্রসঙ্গে যাই। তাহলে রিপন ভাই, আপনাকে একটু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রতিনিধি দল ছিল, এবং সেখানে আমরা ডিম ছোড়ার মতো একটি ঘটনা দেখেছি এনসিপির নেতা। ওটা নিয়ে আমি আসছি, ওই বিষয়ে আমি আলোচনাটা করতে চাই। সমালোচক যেটা এক্সপেক্ট করেছেন যে ভবিষ্যৎ যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, মানে এটা নিঃসন্দেহে একটা ইতর বিশেষ ঘটনা, এগুলো খুব ভালো ঘটনা না, এবং এগুলোর ম্যানিফেস্টেশন যাতে ভবিষ্যতে না হয়, আমাদের জাতি চরিত্র সম্পর্কে যাতে বিদেশের একটা ধারণা গ্রহণ না করে, একটা ইমপ্রেশন যাতে না নেয়, সে ব্যাপারে তার নিশ্চয়ই একটা ইতিবাচক প্রত্যাশা তার মধ্যে কাজ করেছে। তো সেখানে আমি যে কথাটি বলতে চাই, নিঃসন্দেহে যখন শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী সরকার, একটা অনির্বাচিত সরকার, একটা অগণতান্ত্রিক সরকার, একটা গুম করা সরকার, দিনের ভোট মানে রাতে আয়োজন করার মতো একটা সরকার, মানে সমস্ত বিশেষণে একটা মানে নেতিবাচক টাইপের একটা সরকার যখন ক্ষমতা ছিল, ওই ধরনের একটি সরকারের প্রধানকে ন্যায্যত ওই দেশের জনগণ যারা বিদেশে বসবাস করেন তাদের একটা, আমার মনে হয় এইভাবে, আমি যদি যদি যুক্তি তুলি, একটা ন্যায্যতা আছে, মানে এর বিরোধিতা করা, বিশ্ববাসীর সামনে তাকে আনমাস্ক করে দেওয়া যে তুমি ভোট চোর, তুমি সম্পদ চোর, তুমি পাচারকারী, তুমি গুম করো মানুষকে, তুমি গণতন্ত্র হত্যা করো, তুমি নির্বাচনের নামে তুমি প্রহসন করো,